নিয়ে প্রোডাক্টিভিটি হচ্ছে প্রোডাক্টিভিটি শব্দটা বা প্রোডাক্টিভিটির যে কনসেপ্টটা এটা তো শুধুমাত্র টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য সব ইন্ডাস্ট্রির জন্য শুধুমাত্র ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য শুধু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য হ্যাঁ সব ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য আচ্ছা শুধুমাত্র ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য মানুষের জন্য প্রযোজ্য হ্যাঁ প্রযোজ্য তাহলে তোমার প্রোডাক্টিভিটি কি দিয়ে বুঝবো হ্যাঁ আগের দিন হইলে না হয় দুষ্টু ছেলেরা প্রোডাক্টিভিটি বলতে বুঝতো যে আমি কয়জনের বাপ হইতে পারছি কিন্তু এখনকার দিনে আগে তো অশিক্ষিত ছিল বুঝতো প্রোডাক্টিভিটি বুঝতো বুঝতে বা প্রোডাকশন বুঝতে বলতো যে আমি কয়জনের বাপ হইতে পারছি কিন্তু এখন প্রোডাকশন এই প্রোডাকশন করতে গেছে এটা না দেখাই তো এখন বিষয় যেটা সেটা হচ্ছে দেখলে আর ক্লাস নিতে পারবো না ম্যাথস কাটবে সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে বাট আসলে টু বি ভেরি ফ্র্যাঙ্ক এন্ড ভেরি অনেস্ট অরিজিনাল প্রোডাক্টিভিটি জিনিসটা কি আসলে প্রোডাক্টিভিটি কি আমি কয়টা কাজ করতে পারি কত দ্রুত করতে পারি আমি কতটা দক্ষ সেই দক্ষতা কি দিয়ে বুঝবো মানে কি দিয়ে কখন বুঝবো যে আমি দক্ষ আউটপুট আউটপুট দিয়ে মানে কিসের এগেইনস্ট আউটপুট দিয়ে ইনপুটের এগেইনস্ট তো তোমারে আমি ইনপুট দিলাম বেলুন তুমি দিলা বেলুন ফুটায় তুমি আউটপুট তো হলো না কেন তুমি বলবা যে আমারে আপনি ফুলানো বেলুন দিয়েছেন আমি ওটাকে ফুটা করে দিয়েছি আগে ছিল একটা ফর্মে আমি এটাকে আরেক ফর্মে নিয়ে গেছি সাজিয়ে দিছি হ্যাঁ সাজিয়ে দিছি তখন সেটা হবে না ফুটাইতে তো ও ফুটাইলে হবে না ফুটাটাকে জোরে লাগাইলে হবে হ্যাঁ তাহলে মানে জিনিসগুলো বোঝা যাচ্ছে যে প্রোডাক্টিভিটি আজকে যেটা বুঝতে হবে যে প্রোডাক্টিভিটি বুঝবো কি দিয়ে মেজার করবো কি দিয়ে এবং প্রোডাক্টিভিটি শুধুমাত্র ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং ইউনিট এগুলোর জন্য প্রোডাক্টিভিটির উপরে চাইতে গুরুত্বপূর্ণ কোনো জিনিস তো নাই না কারণ দিন শেষে আমার প্রোডাক্টিভিটি ডিটারমাইন করবে যে আমি আসলে টিকে থাকবো কি থাকবো না মার্কেট কম্পিটিশনে টিকতে পারবো কি পারবো না আমার ফ্যাক্টরিতে এমপ্লয়ি 5 জন থাকুক 50 জন থাকুক 5,000 জন থাকুক 5 লাখ জন থাকুক যতগুলো থাকুক তাহলে productivity is commonly defined as a ratio between the output volume and the volume of inputs শুধু ইনপুট আউটপুট না ভলিউম যে কতটুকু পরিমাণ থেকে তুমি কতটুকু পরিমাণ করতে পারলা তোমাকে দিছিলাম বলে কতটুকু তুমি সেটা থেকে আউটপুট দিতে পারলা কতটুকু বিষয়টা এরকম না যে তোমারে আমি কয় টন দিলাম আর সেখান থেকে তুমি কয় টন বানাইলে মনে করো আমরা যখন তুলা থেকে ইয়ার্ন তৈরি করতেছি ফাইবার থেকে যখন ইয়ার্ন তৈরি করতেছি তখন ইনপুটের পরিমাণ বেশি না আউটপুটের পরিমাণ বেশি ইনপুটের পরিমাণ বেশি ইনপুট তো দিতে হবে 5 টন কিন্তু সেখান থেকে ইনকাম হবে কত তুমি ধান 5 মণ ধান থেকে কি 5 মণ চাল পাইতেছো না তো সো জিনিসটা হচ্ছে যে কিন্তু ওইখান থেকে আমরা বোঝা যায় যে আলটিমেটলি এটাও তো একটা প্রোডাক্টিভিটি যে তুমি কয় মণ ধান থেকে কয় মণ চাল পাইলে প্রোডাক্টিভিটি ওজনের মাধ্যমে ওজনটাকে বের করে না মানে অবশ্যই তোমার ধানের একটা জাতের জন্য ভ্যারি করবে একটা ফিল্ডের জন্য ভ্যারি করবে একই জাতের ধান এর জমিতে বেশি হবে এর জমিতে কম হবে কারণ ওই মাটির কোয়ালিটি থেকে শুরু করে পিএইচ থেকে শুরু করে সবকিছু চেঞ্জ আছে In other words, it measures how efficiently production inputs such as labor and capital are being used and economy to produce given at a
যেটা আছে সেই ইনপুটটাকে কতটা ইফেক্টিভলি লেবারের ক্যাপিটালের মাধ্যমে আমরা ইউজ করতে পারতেছি। এই যে একটু আগে বললাম যে একই জাতের ধান পাশের জমিতে যা হবে এর পাশের জমিতে একই রকম হবে না। এটা যে শুধুমাত্র এটা কলিমুদ্দির জমি আর এটা সলিমুদ্দির জমি দুইজনের নাম চেঞ্জ এই কারণে তা না। এমনকি দুইজনের জমি যদি একই জমিও হয়, একই টাইপের জমিও হয়, তারপরেও চেঞ্জ হবে। ঠিক যে এই কারণে চেঞ্জ হয় যে সারা জীবন একই সাথে ক্লাস করে, একই ব্যাচে, দেখতে একই রকম, হাইট একই রকম, একই রকম খানা খায়, ভাত খায়, রুটি খায়, কিন্তু তারপরেও কেউ অ্যাওয়ার্ড পায়, কেউ অ্যাওয়ার্ড পায় না। কারো কাছে সার্টিফিকেট যায়, কারো কাছে যায় না, কারো কাছে একটা কলমও যায় না। এই যে জিনিস তো দেখতে একই রকম, কিন্তু পারফরম্যান্সে ভেরিয়েশন আছে, কারণ চিন্তা ভাবনায় ভেরিয়েশন আছে। এই পাবে আজকে টেনশন নেই, ওটা নিয়ে আসছি। সো ওরা ভাবে যে স্যার এদিকে বললেই যা কিছু বলা যায়, আসলে কিছু বলা যায়। ওরা ভাবে যে আমার ক্লাস থেকে বের হইলে ও কানে কানে কি বলতেছে আমি দূর থেকে দেখলে বুঝতে পারি, আসলে বুঝতে পারার কথা না, কারণ ও তো বলছে কানে কানে। ও কানে কানে কি বলছে এটা ওদের দুইজন ছাড়া কেউ বুঝতে পারার কথা না, কিন্তু সমস্যা হয়ে গেছে যে স্যার ভালো বুঝেন কেন স্যার? এটা তো তোমার ডিফল্ট। ঠিক আছে স্যার। আচ্ছা আসো তাহলে reasons behind improving productivity একটু অন্যরকম হয়ে গেল হেডিংটা, মানে হেডিংটা তো উল্টো হওয়ার কথা ছিল, মানে reasons behind improving productivity মানে এটা মানে বুঝতে চাইলাম কি এটা কি বেশি হওয়ার জন্য কারণগুলো বেশি হওয়ার পিছনে যে কারণ ইমপ্রুভ করার পেছনে যে কারণ। বাহ আগে এরকম আসতেছে না বলো বলো। প্রোডাক্টিভিটি কেন বেশি করতে এর পিছনে কারণ সরকারের ক্লাস নিতে আসে প্রতিবার তার মধ্যে যদি এত লোকজন প্রত্যেক ক্লাসে আমার লাগে ক্লাস 3টা, সেইখানে যদি ক্লাস কি অর্থ বের করলো তোমরা সবাই মিলে একটা অর্থ বলো, সবাই মিলে একটা অর্থ বলবা, কমনলি এগ্রি। হেডিং এর অর্থ যদি বলতে না পারো তারপরে এটা অন্য হবে। প্রোডাক্টিভিটি কেন ইমপ্রুভ করবে কারণ রাইট প্রোডাক্টিভিটি কেন লাগবে, লাগবে কেন, প্রোডাক্টিভিটি কেন প্রয়োজন, প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করা কেন প্রয়োজন, কেন আমাকে প্রোডাক্টিভিটি ইমপ্রুভের নিয়ে চিন্তা করতে হবে, টেনশন করতে হবে, এটা করা ছাড়া বিকল্প নাই কেন, এটা গুরুত্বপূর্ণ কেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইমপ্রুভিং প্রোডাক্টিভিটি। সেই জিনিসটাই হচ্ছে এক নম্বর হচ্ছে ইনক্রিজিং প্রফিটেবিলিটি। প্রোডাক্টিভিটির সাথে সরাসরি প্রফিটের সম্পর্ক, প্রোডাক্টিভিটি বাড়ছে প্রফিট বাড়ছে, প্রোডাক্টিভিটি কমছে প্রফিট কমছে, ডান। এবং মানে যারা এখন হিসাব মিলতেছে না যে স্যার তাহলে আগে যে দুষ্টু ছেলেরা মনে করতো যে যতজনের বাবা হইতে পারছে ততজন প্রোডাক্টিভিটি, সেটার সাথে প্রফিটেবিলিটির সম্পর্ক আছে 100% আছে। এই কারণে আগেকার বাবারা ছিল বড়লোক আর এখন সব মিসকিন ফকির, সন্তান নাই, এর যদি বিলিয়নিয়ার সম্পদ থাকে লাভ, ও সম্পদ খাওয়ার লোক নেই, ও এরপরে করে কি এই ফাউন্ডেশন করে ওই ইয়া করে, ও টাকা কোথায় যে দিবে, পৃথিবীর কোন দেশে যে পাঠাবে ও বুঝতেই পারে না, কারণ তো সন্তানই নেই। আর আগেকার মানুষ তুমি দেখতো যে থাকতো টিনের ঘরে ইয়া করে, কিন্তু ওর সন্তান ছিল 10 জন, সে 10 জন এখন ঢাকা সিটিতে 10 জনের 10টা বাড়ি, ও এখন কার বাড়িতে কয় মাস থাকবে সেটা ঘুরে বেড়াবে। বললাম তুমি বড় লোক বলতে বুঝছো কি, মেয়েদের বুঝে না এখন ইনক্রিজিং প্রফিটেবিলিটি, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে লোয়ারিং অপারেশনাল কস্ট। প্রোডাক্টিভিটির সাথে অপারেশনাল
কস্ট হচ্ছে অপারেশনাল কস্ট আলাদা জিনিস, প্রোডাক্টিভিটি হচ্ছে আলাদা জিনিস। আমরা তো অপারেশন করেই প্রোডাক্টিভিটি পাই। হ্যাঁ, তাহলে অপারেশনাল কস্ট কমবে কেন? আমাদের তো স্যার ইনপুট হচ্ছে প্রোডাক্টিভিটি যত আমরা কম দামে আমরা ভালো জিনিস দিতে পারবো, আমাদের প্রফিট বেশি। কম দামে ভালো জিনিস, সেটা তো একদম মার্কেট স্টেজের গিয়ে কথা, আমরা তো এখন প্রোডাকশন লাইনে আছি। অপারেশনাল কস্ট কমাইতে পারলে তো প্রোডাকশন বেশি, মানে প্রোডাকশন অল্প মূল্যে পাওয়া যায়। তুমি তো উল্টাটা বের করতেছো, তুমি বের করতেছো যে প্রোডাক্টিভিটি বাড়ানো কেন জরুরি। তুমি বলতেছো প্রোডাক্টিভিটি বাড়ানো জরুরি কারণ আমার প্রফিট বাড়াইতে হবে, প্রোডাক্টিভিটি বাড়ানো জরুরি কারণ আমার অপারেশনাল কস্ট কমাইতে হবে। অপারেশনাল কস্ট কেন কমাইতে হবে? অপারেশনাল কস্টের সাথে প্রোডাক্টিভিটি কি সম্পর্ক? সো অপারেশনাল কস্ট যদি বেড়ে যায় তাহলে তো আমার প্রোডাকশনটা কমে যাবে, প্রোডাক্ট লেভেলটা দাঁড়ান, এত সহজ জিনিস এটা স্কিপ করে আমি বলে দিব নাকি? এটা বলে কি? এটা লেভেল 1 টার্ম 1 এর একটা স্টুডেন্ট এটা বলতে পারবে, এমনকি মানে স্কুলের একটা ছেলেও বলতে পারবে যে প্রোডাক্টিভিটি বেশি হলে অপারেশনাল কস্ট কমবে না বাড়বে, বা অপারেশনাল কস্ট কম মানে প্রোডাক্টিভিটি বেশি নাকি কম। স্যার একটা টি-শার্ট বানাইতে যে কষ্ট পড়ে 10টা টি-শার্ট বানাইতে তো তার এক কষ্ট পড়ে না, কি বেশি পড়ে? কি কম পড়ে? ইয়েস, এইটার কথাই তো বলতেছি। এ কি প্রোডাক্টিভিটি বেশি হলে আমার অপারেশনাল কস্ট কম হইতেছে না, আর প্রোডাক্টিভিটি কম হলে অপারেশনাল কস্ট বাড়তেছে না, কারণ আমার ইউনিট কস্ট তখন বেড়ে যাইতেছে আর এখানে ইউনিট কস্ট কমে যাইতেছে। আমি যখন 5 মিলিয়ন পিস বানাবো তখন দেখা যাবে যে আমার 5 মিলিয়ন পিসে ইউনিট কস্ট টোটাল কস্ট ভাগ হয়ে যাবে, আর যখন আমার ইউনিট কস্ট তো আমি এক পিস বানাইতে গেলেও সেই একই কস্ট হবে, তো সেটা তো তখন এক পিসে ভাগ হইতেছে। আমার যত বেশি প্রোডাক্টিভিটি বাড়বে ইউনিট কস্ট কমে যাবে, অপারেশনাল কস্ট কমে যাবে, তাহলে অপারেশনাল কস্ট কমানোর জন্য প্রোডাক্টিভিটি বাড়ানো লাগবে, অথবা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমার অপারেশনাল কস্ট কমানো লাগবে, ভাইস ভার্সা। আচ্ছা, দেন অপটিমাইজিং রিসোর্সেস মানে কি? রিসোর্স অপটিমাইজেশন মানে কি? এই মুহূর্তে আমরা যে ক্লাসরুমে বসে আছি সেই ক্লাসরুমের রিসোর্স অপটিমাম ইউটিলাইজেশন হচ্ছে? এই ক্লাসরুমের রিসোর্স অপটিমাম ইউটিলাইজেশন হচ্ছে? ইয়েস অর নো? ইয়েস, why? বলো বলো, ইয়েস বলছো বলো। লাইভ এসি আচ্ছা, একজন ইয়েস বলছে, কারণ বলছে, কেউ নো আসো? বাকি সবাই ইয়েস নাকি বাকি সবাই no? বাকি সবাই নো? এই তুমি বলো দেখি। আর এর নো বলে কেন স্যার? আমরা একটা রেজিস্ট্রেশনই করেছি। তাহলে তোমার যে ক্লাসে লিখতে দিয়ে বসায় ক্লাস করাইতেছি, কোনো লাভ নাই স্যার। এটা কি কাম করলাম? এমনিই পেলাম না স্যার। তুমি তো অ্যাটেন্ডেন্স সেই কি বলে পাবা না, তুমি অ্যাটেন্ডেন্স এই যেতে করছিস, স্টুডেন্টশিপ আছে কিনা তারই ঠিক নেই। রিসোর্সের ইউটিলাইজেশন মানে কি বোঝায়? স্যার আমরা এই প্লেসে আছে, এই প্লেসে যেমন আমরা ল্যান্ডটা ইউজ করি, ল্যান্ডটা আমরা অপটিমাম ইউটিলাইজেশন বলতে কি বোঝায়? মানে আমরা মানে যেমন পানি ইউজ করতেছি এরকম কিছু স্যার। বলো, এই সেটা বলো, মানে একটা রিসোর্সের অপটিমাম ইউটিলাইজেশন মানে কি? মানে বেস্ট ইউটিলাইজেশন। হ্যাঁ, মানে কি? স্যার আমরা এই ক্লাসের মধ্যে মানে টিভি বা আপনি যা পড়াচ্ছেন তারপর এনজি আমি ইউজ করতেছি, মানে পুরোটাই আমাদের হেল্প করছে। হ্যাঁ, তাহলে এইখানে কি এই ক্লাসরুমের ফুল ইউটিলাইজেশন হচ্ছে? কেন হচ্ছে না? রাইট। এই জিনিস তোমার মাথায় ঢুকলো না? তুমি চোখ মাথা দেখো না তুমি? হ্যাঁ, তোমার মাথায় কিছু দেওয়া করে না? রাডারের সার্কিটে কাজ করে না কিছু? কি অবস্থা, এক শব্দ নিয়ে
ইউটিলাইজেশন হচ্ছে না, কত পার্সেন্ট ইউটিলাইজেশন হচ্ছে? নট ইভেন 20%। তার মানে কি? ওয়েস্টেজ, তার মানে কস্ট, তার মানে অপারেশনাল কস্ট ইজ গেটিং ভেরি হাই বিকজ উই আর নট ইউটিলাইজিং দ্য ফুল ইউটিলাইজেশন। আমি ফুল ইউটিলাইজেশন করতে পারতেছি না। ইমপ্রুভিং কাস্টমার সার্ভিস অর স্যাটিসফ্যাকশন, মানে স্বাভাবিক প্রোডাক্টিভিটির সাথে যেটা সম্পর্ক হবে, সার্ভিসের সাথে আরো বেশি সম্পর্ক, প্রোডাক্টের সাথে সম্পর্ক, সেটা আলটিমেটলি সারা বছর অর্ডার থেকে কাজে যেই সব ফ্যাক্টরির প্রোডাক্ট কোয়ালিটি যত খারাপ, তাদের সারা বছর অর্ডারের পরিমাণ তত ভালো, তত বেশি। মানে সারা বছর ব্র্যান্ডের অর্ডার, এক্সপোর্টের অর্ডার খারাপ হয়, ব্র্যান্ডের অর্ডার খারাপ হয়, ভালো ব্র্যান্ডের অর্ডার কাদের এখানে চলতে লাগে, এই যে ওয়ালমার্ট থেকে শুরু করে গ্যাপ, কমা, অ্যাডিডাস সবকিছু কাজ চলতে থাকে। This is the opportunity for growth. যে তুমি আরো বেশি যে গ্রোথ করবে, আরো বেশি এক্সপ্যান্ড করবে। তুমি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাবে, এক ইউনিট থেকে আরেক ইউনিটে যাবে, তোমার এক লাইন থেকে 10 লাইন, 10 লাইন থেকে 100 লাইন, তোমার আরো নতুন বিল্ডিং লাগবে, নতুন ইউনিট লাগবে, নতুন মেশিন লাগবে। এই রিকোয়ারমেন্ট কখন আসবে? যখন এইটার ইউটিলাইজেশনই করতে পারো না তখন। যখন এইটার ক্যাপাসিটিতে হচ্ছে না, তোমার ক্যাপাসিটি বাড়ানো লাগতেছে, তখন কারণ তোমার গ্রোথ অপরচুনিটি তৈরি হয়েছে, তোমার অর্ডার আরো বাড়তেছে। আচ্ছা, রিডিউসিং ওয়েস্ট এন্ড এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট, এগুলো তো এখন মানে প্রত্যেকটা জিনিসের সাথে বাই ডিফল্ট টেক্সটাইল এনভায়রনমেন্ট এবং ইন্টারেকশন সম্পর্কিত। ইমপ্রুভিং কম্পিটিটিভনেস, মানে কম্পিটিটিভনেস তো বাড়বে বা বাড়াইতে হবে বা বাড়তেছে, এটা বুঝবো আমার প্রোডাক্টিভিটি বাড়তেছে। মানে যখন তোমার প্রোডাক্টিভিটি বাড়তে থাকবে তখন তুমি এবার নিজেদের মধ্যে কম্পেয়ার করবে যে হ্যাঁ ডিপিএল গ্রুপের লাস্ট হাফ ইয়ারলি বা ইয়ারলি টোটাল প্রোডাকশন কত ছিল, আমার প্রোডাকশন কত ছিল, উর্মির প্রোডাকশন কত ছিল, তখন তুমি কম্পারিজনে যাবা যে দেশের টপ 5 এর মধ্যে আমি আছি কিনা, টপ 10 এর মধ্যে আমি আছি কিনা। আর তুমি যখন 1000 এর নিচে, তখন তুমি এই কম্পারিজন কিন্তু চিন্তা করবে না, চিন্তা করবে যে আমার ব্যবসা আগামী বছর টিকবে কি টিকবে না। মানে একজনের চিন্তা হচ্ছে যে আমি পাস করব কিনা, আর আরেকজনের চিন্তা হলো আমার এই একটা সাবজেক্টে এ প্লাস ছুটে যাবে কিনা। দুটোর মধ্যে তো পার্থক্য আছে, মিলে গেছে। Then reducing employee burnout, এটা আবার কি জিনিস? এমপ্লয়ি বার্নআউট আবার কি জিনিস? মানে কাজ করতে করতে একটা যেটা মানসিক অবসাদ চলে আসে। আচ্ছা, তোমাদের এই সব কথা বলে কি লাভ? তোমাদের তো কাজই নেই, অবসাদ তো করে না। মানে তোমাদের হচ্ছে উল্টা, মানে যেহেতু কাজ নাই এই কারণে তোমাদের অবসাদ। কি যে করবো, করার কাজ খুঁজে পাবে না। এমনকি ক্লাসে আসো, তোমার সাথে যে একটা কলম থাকার কথা, একটা কাগজ থাকার কথা, সেটা বের করে যে কিছু লেখার কথা। পুরো গত সেমিস্টারের রেকর্ড খুঁজে বের করতে গেলে আসমান থেকে পড়ে যাবে। এইটা কি বলে? গত সেমিস্টারের খাতা এখন চাচ্ছে, পুরো খাতা তো কিছু নাই, কোনোদিন তো কিছু লেখা লাগে না। এই দিয়ে তো 3 বছর পার করে দিলাম। বানা কাজ না করতে করতে বানা। কিন্তু এই এমপ্লয়ি বার্নআউটের সাথে বা রিডিউসিং এমপ্লয়ি বার্নআউটের সাথে কি দেখছি, যাতে এমপ্লয়িদের দফারফা অবস্থা না হয়ে যায়, ওরা যাতে একেবারে কাজ করতে করতে অজ্ঞান না হয়ে যায়। এটার সাথে প্রোডাক্টিভিটি কি সম্পর্ক? বরং প্রোডাক্টিভিটি মানে তো হচ্ছে যে ওরা বেশি কাজ করবে, বেশি প্রোডাক্টিভিটি দিবে, তাইলে কি হবে? মেজাজ ভালো না থাকলে তখন প্রোডাকশন নেই হবে, আর কাজ অনেক দূর হবে, বেশি দূর হবে। করার পরে আগে যেই ফোর্সে কাজ করতেছিল তখন দেখবে যে ফোর্সটা দ্বিগুণ হয়ে যায়, তারপরে স্পিডটা বেড়ে যাচ্ছে। কাজ 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা করাবো, আমার প্রোডাক্টিভিটি বাড়বে না কমবে? একদিন তারা নজরুলি করলো, তারপর তো অসুস্থ হয়ে গেল। হ্যাঁ, অসুস্থ তো কি হইছে? অসুস্থ হওয়ার কি? তো স্যার কাজ করে দেয়। আমার মেশিন ঠিক থাকলে হইলো, মানুষ দিয়ে আমার কাজ করবে। মানুষকে এইটা ব্যাপারে ও চালাবে না, অন্য চালাবে। সরিমন থাকবে না, করিমন থাকবে, করিমন থাকবে না, নসিমন থাকবে। কেউ না কেউ আসবে। পৃথিবী কি কারোর জন্য থেমে থাকবে? একদিন একজন লাইনে দাঁড়ালে স্যার একটা ভালো হয়ে মৌ যেদিন আসে না সেদিন তোমাদের খারাপ লাগতেই পারে, কিন্তু তাই বলে কি পৃথিবী থেমে থাকে? থেমে তো থাকে না। এই enhancing well-being, এইটার সাথে ওইটা সম্পর্ক, যে প্রোডাক্টিভিটি এই কারণেও বাড়ানো দরকার, যাতে বিষয়টা হচ্ছে প্রোডাক্টিভিটি এই কনসেপ্টগুলো হচ্ছে
ইফেক্টিভ আউটকামের সাথে সম্পর্কিত, যে আমার ঠিক যে প্যাটার্নে, যে সিস্টেমে, যে গভর্নেন্সে, যেভাবে ফ্যাক্টরিটা রান করার কথা, যে সিস্টেম ডেভেলপ করার কথা, যাতে কারো উপর ওভারবার্ডেনও না হয়। মানে কথা হচ্ছে যে ওভারটাইম তুমি টপ ক্যাটাগরির সব ফ্যাক্টরিতে ওভারটাইমের সিস্টেম পাবা না, ইভেন অনেক জায়গায় ওভারটাইম নাই, ওভারটাইমের সিস্টেমই নেই, যেখানে চাইলেও তুমি ওভারটাইম করতে পারবে। সো এই যে যেখানে ওভারটাইমের সিস্টেমই বন্ধ, সেখানে কি ফ্যাক্টরি ওয়ার্কার ঠিক আছে না, এবং তাদের স্যালারিও ভালো আছে, সবকিছু ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম যে একটা হচ্ছে যে ওভারটাইম করায় আমি পোষায় দেব, এটা হচ্ছে একটা জিনিস, ওভারটাইম না করায় আমি কিভাবে পোষাইতে পারি সেটা বের করব। এই দুইটার মধ্যেই তো হচ্ছে সিস্টেমিক ডেভেলপমেন্টের বিষয়টা, যে প্রোডাক্টিভিটিকে আসলে কে কিভাবে বুঝছে। সো এই জিনিসটা হচ্ছে যে ওভারটাইম ছাড়াও যে প্রোডাক্টিভিটি ইনশিওর করা যায় সিস্টেমেটিক ওয়েতে, সিস্টেমেটিক ডেভেলপমেন্টে, বাই রোটেশন করায় করে প্রত্যেকটা মানুষের প্রপার ফুল ইউটিলাইজেশন, ক্যাপাসিটি ইউটিলাইজেশন যাতে করা যায়, সেই জিনিসটা। মনে করো এই যে মানে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট তো বেশি হয়, মানে এক একটা বাস ড্রাইভার, এক একটা রাইডার, এক একটা মানে যেই ড্রাইভারই বলো না, এবার সে গাড়ি ড্রাইভার হোক, উবারের ড্রাইভার হোক, আর ইয়ার ড্রাইভার হোক, ও কয় ঘন্টা গাড়ি চালায়? দিনে 2 ঘন্টা। ও তো এইখান থেকে মানে ঢাকার এক জায়গা থেকে এক জায়গায় রওনা দিলে শুধু মানে পিকআপ টাইমে 2 ঘন্টা। তো কিভাবে সম্ভব? যে হাইওয়েতে রওনা দিতেছে, ওর যাওয়া এবং আসা, ও তো মানে 24 ঘন্টা দেখা যায় যে ও 12 ঘন্টা ধরে ড্রাইভ করতেছে। সো এই লোকের একটানা যখন কেউ 12 ঘন্টা ড্রাইভ করে উইদাউট ব্রেক, মানে ওই ব্রেক মানে হচ্ছে শুধু খাওয়ার ব্রেক, তো মানে হাউ ডু ইউ এক্সপেক্ট যে ও রাতের বেলা অ্যাক্সিডেন্ট করবে না, দিনের বেলা অ্যাক্সিডেন্ট করবে না, ও অর্ধেক ঘুমাইতে অর্ধেক চোখ খোলা রেখে ড্রাইভিং করতেছে না, ইয়া করতেছে না। সো এটা দিয়ে তো হয় না, মানে এটা দিয়ে তো তুমি ওই সর্বনাশ করতেছো। তুমি ভাবতেছো যে এর ফুল ইউটিলাইজেশন করতেছো, আমার ইয়া চলতেছে, আমি মাত্র 6 জন ড্রাইভার দিয়ে আমি 6টা বাস রান করাই নিতেছি, ইয়া করতেছি, কিন্তু আসলে তো যখন অ্যাক্সিডেন্ট হইতেছে তখন তো আমসালা সব চলে যাচ্ছে। সো এই যে জায়গাগুলো ইনহ্যান্সিং ওয়েলবিং, তারপর ইমপ্রুভিং মোরাল, ইনক্রিজিং এনগেজমেন্ট, এই জায়গাগুলো ওই ইফেক্টিভ ওয়েলবিং এর সাথে এবং ইফেক্টিভ প্রোডাক্টিভিটির সাথে সম্পর্কিত। বলো। Affecting productivity. There are many factors affecting the productivity. First one is 1. Human resources. The general level of education is important for workers. To operate a computer and other electronic equipment, educated employees are needed. Only payment is not enough. They need to have good and safe working conditions to perform better. 2. Product design. Through better product design, unnecessary parts can be eliminated. By this way, uses of material can be reduced. With that, cost of labor, equipment, etc. are also reduced. This will allow to lowering the price of the product and make it more affordable for the customers. The role of research and development is vital for effective product design. If you want to know more about product design, I will provide the video in the description of that button. Let's move on to number 3, technology and capital investment. One of the major factors in continuing the productivity improvement is the technology and capital investment. New technology depends on the research and development department. To apply new technology, investment in the latest machinery and equipment is very important. 4. Machinery and equipment. Machines, conveyors, robots all are an important factor in productivity. Computer-aided design and CNC have become essential ingredients in productivity. কি নিয়ে আলোচনা চলতেছে? এই পুরো ভিডিওটা কিসের? ফ্যাক্টরস অ্যাফেক্টিং প্রোডাক্টিভিটি। আচ্ছা, এই ফ্যাক্টরগুলো প্রোডাক্টিভিটিকে অ্যাফেক্ট করে পজিটিভলি ও নেগেটিভলি। জিনিস পজিটিভ হবে প্রোডাক্টিভিটি পজিটিভ, জিনিস নেগেটিভ হবে প্রোডাক্টিভিটি নেগেটিভ। এক নম্বরে কি বলছে? হিউম্যান রিসোর্সের সাথে কি সম্পর্ক? হিউম্যান রিসোর্সে কি করার কথা বলতেছে?
হিউম্যান রিসোর্সের এডুকেশন মানে হিউম্যান রিসোর্সের ট্রেনিং, হিউম্যান রিসোর্সের স্কিল ডেভেলপ করা। কেন দরকার? আনস্কিলড ম্যান পাওয়ার দিয়ে আনস্কিলড 1 লক্ষ লোক দিয়ে কাজ করা আর স্কিল 2 জন লোক দিয়ে কাজ করা, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই এসি যদি এখন তোমাদেরকে দিয়ে রিপেয়ার করাইতে দেই, আমরা সবাই মিলে যদি রিপেয়ার করার চেষ্টা করি, রিপেয়ার হবে না চিরতরে মেশিন ধ্বংস হবে? আচ্ছা, সো 1 নাম্বার ছিল হিউম্যান রিসোর্স, তাদেরকে ট্রেন আপ করা, তাদেরকে ইয়া করা। আচ্ছা, 2 নাম্বার কি ছিল? হ্যাঁ, প্রোডাক্ট ডিজাইন কেন ইম্পর্টেন্ট? আননেসেসারি যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো হচ্ছে আমাদের মানে কারণ তুমি তখন সিস্টেমেটিক ওয়েতে ডিজাইন করতেছো এবং ডিজাইনের মধ্যে তুমি সেই জিনিসটাই রাখতেছো যে জিনিসটা দরকার, যে জিনিস রাখতেছো না সেই জিনিস। এখন যদি ডিজাইন করে অপারেটর হেল্পার, ডিজাইন করে অশিক্ষিত লোকজন, ডিজাইন করে নন ডিজাইনার, তাহলে তো ও পৃথিবীর ও মনে করবে যে যত বেশি জিনিস ঢুকাইতে পারবো ততই হচ্ছে ডিজাইন। আসলে জিনিস ঢোকানোর তো ডিজাইন না, জিনিস ইলিমিনেট করা হচ্ছে ডিজাইন। সো শুধুমাত্র নেসেসারি পার্টস রাখা এবং সেই পার্টসগুলোই রাখা যেটার এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট, সোসাইটাল ইমপ্যাক্ট কম হবে। এবং প্রত্যেকটা সিলেকশনের সাথেই তো কস্টিং এর সম্পর্ক, যে আমি কোন জিনিসটা সিলেক্ট করব, ইয়া এভরিথিং। আচ্ছা, 3 নাম্বার কি ছিল? টেকনোলজি এন্ড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। টেকনোলজি। টেকনোলজি কেন ইম্পর্টেন্ট? হাবি যাবে ওই গদবাদা কথা বলা যাবে না। এই ভিডিও থেকে কি শিখছো? তাই একটা মানুষ যে পরিমাণ কাজ করতে পারে টেকনোলজি তার থেকে একটু বেশি তারপর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, তারপর ম্যান পাওয়ার কমানোই কি উদ্দেশ্য? নির্ভুল হয় স্যার। True. মানে বিষয় হচ্ছে যে তুমি সিম্পলি একটা জিনিস চিন্তা করে দেখো না যে আমরা যখন কম্পিউটারে লিখি, কম্পিউটারে আমরা কিভাবে লিখি? আমরা ফন্ট টাইপ সিলেক্ট করি, ফন্ট সাইজ ঠিক করি। এবার এইটা সিলেক্ট করে তুমি এবার পৃথিবীর যত লেখা লিখবা সব একই ফন্ট টাইপ, একই ফন্ট সাইজ। এখন একটা মানুষকে দিয়ে যদি তুমি বেশি না মাত্র অন্যদের কথা বলার দরকার নেই, তোমাদের পরীক্ষার খাতায় তোমার নিজের লেখাটাই দেখো না, ওইটার ফন্ট টাইপ কি, ফন্ট সাইজ কি। ফার্স্ট পেজ বোঝা যায় আর লাস্ট পেজ তো বোঝাই যায় না। মানে ফন্ট টাইপ পৃষ্ঠায় পৃষ্ঠায় একরকম আর ফন্ট সাইজও পৃষ্ঠায় পৃষ্ঠায় একরকম। আর ফন্ট স্পেসিং এর তো কথাই নেই, তুমি স্পেসই নেই, কখন যে কি স্পেস তার পৃথিবীর কারণকে বের করা সম্ভব। তাহলে এই যে ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনটা তো ডিফল্ট কেন কাজ করতেছে? কারণ মানুষ, মানে হিউম্যানের ক্ষেত্রে এই ভ্যারিয়েশন তো থাকবেই, আসবে। আর যদি তা না হইতো তাহলে রোবট হয়ে যেত। নির বলো কাম হিয়ার। জিনিসপত্র নিয়ে আসো, যা করছিলে তা। আসো আসো। Improvement. It helps to make complicated parts very ভিডিও বাসায় দেখতে হবে যেভাবে দেখতে বলতেছি সেভাবে, মানে প্রত্যেকটা ইয়াতে পজ দিয়ে দিয়ে তারপরে চিন্তা করতে হবে, তারপরে দেখতে হবে। easily. And the proper layout of the plant and machinery is very important to increase productivity. It reduces the material handling cost, reduces the rest time, thus improve productivity. 5. Skill and effectiveness of the worker. A trained worker can do the same job in a much shorter time than a regular worker. However, even well-trained employees must be motivated to be productive. 6. Production volume. If the volume of output to be increased, the number of direct workers and few indirect workers need to be increased. But there would probably not be needed for more number of engineers, research scientists, headquarters staff. So the increase in production volume increases productivity. 7. Government regulation. The government can eliminate unneeded regulations and make a cost-benefit analysis to determine necessary regulations such as health and safety. More rules and regulations make the process complicated, its effects negatively on productivity.
নিজেদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে এবং অ্যাসাইনমেন্ট দিয়ে যাবে। তার মানে ফর এক্সাম্পল আজকে যদি পিপিসি কোর্স হয়, পিপিসি কোর্সে যদি একটা চ্যাপ্টার পড়ানো হয়ে থাকে, সেই চ্যাপ্টারে যদি 5টা স্লাইড পড়ানো হয়ে থাকে, 2টা ভিডিও দেখানো হয়ে থাকে, তাহলে একজন নিরুর দায়িত্ব থাকবে একটা ভিডিও বুঝাই দেওয়া বাকিদেরকে, আরেকজনের সুমাইয়ার দায়িত্ব থাকবে আরেকটা ভিডিও বুঝাই দেওয়া, এবং যদি এক চ্যাপ্টার পড়ানো হয় 30টা স্লাইড পড়ানো হয়, তাহলে সেটা কাঞ্চি, মৌ এবং সুইটের মধ্যে ভাগ করে দেওয়া থাকবে যে 10টা করে স্লাইড তোমরা বুঝাই দিবে। শুধু মেয়েরা দাঁড়া, কথা কি বুঝছো না বুঝো নাই? তার মানে হচ্ছে যে বঞ্চিত থাকবে না কেউ, কেউ বাদ যাবে না। প্রত্যেককে কিছু কাজ দিতে হবে এবং কাজ করায় নিতে হবে, কাজ আদায় করে নিতে হবে। এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম যে আগামী সেমিস্টারে একটা নতুন অ্যাওয়ার্ড যোগ করলাম, সেটা হচ্ছে বেস্ট স্টুডেন্ট ড্যাশ। এটা আসলে তোমরা ফিল আপ করো, সবই আমি ফিল আপ করে দিব। তার মানে প্রতিদিন যেই ছেলেটা ক্লাসে অন্যদেরকে ক্লাসের পড়া বুঝতে সাহায্য করবে, নিজে থেকে এসে ক্লাসে এখানে স্লাইড ব্যাখ্যা করবে, ভিডিও ব্যাখ্যা করবে, অন্যদেরকে কোশ্চেন ধরবে, কোশ্চেনের জবাব দিবে, এবং যেই কোশ্চেনগুলো দুই পক্ষের কাছে কঠিন বলে মনে হবে সেগুলো স্যার ম্যাডামদের জন্য রেখে দিবে। বাংলা কথা বুঝতে পারছি? আল্লাহ মাথার মধ্যে একটা ঘিলু দিছে বসে বসে খাওয়ার জন্য। স্যার আইসা যতদূর বলবে ততদূর, আর স্যার চলে যাওয়ার পরে আমাদের মাথায় অনেকগুলো কোশ্চেন আসবে, সাথে সাথে সেটা কভার হয়ে যাবে, শেষ, আবার পরীক্ষা দিয়ে শেষ। আর পরীক্ষায় তার কোশ্চেনের কিছুই নেই, শুধু খাতায় লেখা আর ইয়া, বাইবা বোর্ডে কিচ্ছু পারি না। এই স্টাইল, এটার নাম পড়াশোনা। এত সহজ হইলে তো হয়েছিলই, তাহলে তো আর পৃথিবীতে কাগজ কলমের দরকারই ছিল না পড়াশোনার জন্য। কোনটা বোঝানো নেই এটা? কি বলা হয়েছে যে যত বেশি রুলস রেগুলেশনস করা হবে সেটার দুইটা ইমপ্যাক্ট। যদি এই রুলস রেগুলেশনস এর মাধ্যমে জিনিসটা কমপ্লিকেটেড করা হয় তাহলে বিজনেস বাধাগ্রস্ত হবে, প্রোডাক্টিভিটি বাধাগ্রস্ত হবে, ঝামেলা হবে। আর যদি সেটা কমপ্লিকেটেড না করা হয় তাহলে সেটা পজিটিভলি কন্ট্রিবিউট করবে। এখন মনে করো যে আয়করের সিজন চলতেছে, সব জায়গায় তোমরা এটা নিউজ দেখতেছো, ইয়া করতেছো। এখন বাধ্যতামূলকভাবে সব সরকারি কর্মচারীদের যখন আমি বলবো যে তাদেরকে আয়কর রিটার্ন সাবমিট করতেই হবে 100%, এবং এটা যদি বলি যে তাদেরকে ফিজিক্যালি ওই কাগজের ফর্ম নিতে হবে, ফর্ম কিনতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, লয়ার ভাড়া করতে হবে, লয়ারদের কাউন্সিলিং নিয়ে ফি দিয়ে তারপরে আয়কর রিটার্ন রেডি করে তারপরে অফিসে গিয়ে সাবমিট করতে হবে, তাহলে প্রসেসটা সহজ হলো না জটিল হলো? আর আমি যদি শুধু বলি যে অবশ্যই সবাই ইয়া করতে হবে এবং তুমি নিজে নিজে অনলাইনে সাবমিট করলেও হবে, আয়কর বাড়বে না কমবে? আয়কর বাড়া মানে কি প্রোডাক্টিভিটি বাড়া না কমা? আয়করের ক্ষেত্রে ওইটাই প্রোডাক্টিভিটি, যে আমার আয়কর বাড়ছে। গত বছর আয়কর আদায় ছিল এতজন, আয়কর দিয়েছিল এতজন, এবার আয়কর আদায় হয়েছে এতজন, এবং আয়কর দেওয়া মানুষের সংখ্যা বাড়ছে এতজন। পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে আমি 5 লক্ষ মানুষের কাছ থেকে আয়কর পাইছি, এখন আমি ইন্টারিম গভর্নমেন্ট, তারপরে আমি তার চেয়ে বেশি মানুষের কাছে আয়কর পাইছি। সো ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল, তাও আমি পাইয়ে দেখাই দিছি যে প্রোডাক্টিভিটি আমার বাড়ছে। কথা বুঝতে পারছি? সো রুলস রেগুলেশনস এটা যদি কমপ্লিকেটেড করে ফেলে অবশ্যই এটা নেগেটিভলি এফেক্ট করে। How to measure productivity in the workplace. কি বললাম? How to measure productivity in the workplace. We all know productivity is a very important factor for any organization. Improved productivity is the key to improve revenue. So there should be some effective system for measuring organizational productivity, right?
As you know, there are many external factors that can affect an organization's productivity, like the economy, inflation, share market, raw material price, etc. You can't এই যে প্রত্যেকটা ওয়ার্ড, এই প্রত্যেকটা ওয়ার্ডের উপরে 1 ঘন্টা করে এক্সপ্লেনেশন আছে। মানে অর্গানাইজেশন প্রোডাক্টিভিটির সাথে তোমার ইকোনমির কি সম্পর্ক, ইনফ্লেশনের কি সম্পর্ক, শেয়ার মার্কেটের আবার কি জানে। আমার কোম্পানি, আমার আজকে বেক্সিমকো ফার্মার শেয়ার আছে, বেক্সিমকো টেক্সটাইলের শেয়ার আছে, আচ্ছা ঠিক আছে, ওর সাথে সম্পর্ক রাখতে পারি। কিন্তু তুমি তো শেয়ার মার্কেটে নাই, তুমি শেয়ার মার্কেটে নাই, এটা কি ওইটা মিন করতেছে? এটা মিন করতেছে তোমার শেয়ারের ভ্যালু। তোমার শেয়ারের ভ্যালু বাড়ে কখন? যখন তোমার কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়তেছে, রেপুটেশন বাড়তেছে, ব্র্যান্ডিং বাড়তেছে, কোম্পানির ভ্যালু যখন বাড়তেছে। র ম্যাটেরিয়াল প্রাইস, এই প্রত্যেকটা জিনিস control that. এগুলো But what নিজেরা you আলাদা can করতে control is the পারে। internal factors by measuring productivity. So in this video, I am going to discuss an effective way how to measure productivity in the workplace. 1. Management by objectives. Management by objective, or MBO, is a strategic method to measure the productivity of the organization by clearly defining the objectives of both the managers and employees. This strategy was formulated by Peter Drucker in the 1950s. In management by objective, system manager are measuring productivity by comparing the actual performance of the organization to the predefined objectives. I have discussed management by objective in a separate video. Check the video in the I button. Number 2. Track employees' attendance to measure productivity. Tracking employees' attendance is very important to measure productivity in the workplace. Absence of employees impact negatively on the productivity of the workplace. So every company should have an efficient system for measuring the work hour. As much as attendance is important, the mental and physical health of the employee is also very important to give you their best output. In order to manage the workload of the employee, measuring attendance is very necessary. There are many effective work hour measuring systems are available which can make the process easier. 3. Set productivity comparison chart. Every company should create a daily, weekly, monthly, and yearly production comparison chart to always get aware of which direction the company is going. Here the direction in the sense productivity is increasing or decreasing compared to previous data. Also, the company can compare the performance between employees. It keeps them motivated to work more efficiently than others. Number 4. Set benchmarks and targets. For every company, productivity benchmarks and targets change according to the nature of work. Generally, benchmarks are set automatically by working experience. Some company has predetermined benchmarks which are compatible with the goals. Based on these benchmarks, the company can set productivity targets. That is how many units they have to produce in one day, or how much work they need to be done. For example, some companies set a time to assemble a product, workers have to complete the assembly within that time. If they do it for every product used, we can say they are 100% productive. Now come to number 5. Consider industrial factors. This is one of the most important ways to measure productivity effectively. When you want to measure productivity by labor productivity methods, output changes based on types of industries. To measure the productivity of sales industries, you have measured the number of units sold, the number of calls made, the number of clients, the total number of sales completed in a particular time period, etc. Services companies measure productivity by numbers of tasks completed, numbers of consumers served in a day, customer feedback, etc. In the manufacturing sector, you are manufacturing goods. Here, you want to measure productivity in terms of the number of units produced per working hour. 6. Measuring productivity by profit.
Measuring productivity in terms of profit grades is becoming the most preferred types of productivity measurement in middle and small type organizations. Tracking individual employee movement and performance is hard. Instead of that, measure productivity by profit involves and analyzing the bottom line is easier. This method saves a great portion of the management time. A great business consultant, Roger Bryan of R.C. Bryan and Associates, once said, "Watch the money and everything will fall in line." Number 7. Measure productivity by the quality of tasks completed. Some company believes that the most accurate way to measure productivity is based on whether the work assigned actually gets done or not. They don't care about how many hours workers spent in the workplace. Completion of tasks with proper quality is the only way to measure productivity in the workplace. 8. Time management method for measure productivity of employees. The time management method determines how employees are using their working time at the workplace. The time management method helps the employee to achieve their goals within a predetermined time and reduction of time losses. This method includes tracking how much time they are spending for non-work related conversation, using social media, and how much time off they are taking for illness. From analyzing this data, the administration can take necessary action to improve productivity. Now move on to the last one, 9. The 360-degree feedback method. 360-degree feedback method uses to measure productivity by generating feedback from fellow employees. In some particular circumstances, this method can be a very effective strategy. Because every employee has their own criteria to judge their fellow employees' productivity in terms of teamwork, leadership, completing tasks, cooperation, etc. Employees should be well trained in giving correct feedback to ensure the opinion should not be biased or not affected by personal feelings to crowd their judgment. There you have it, 9 effective ways how to measure productivity in the workplace. নেক্সট যতদিন ক্লাস করবা প্রত্যেক ক্লাসে একটু সামনে বলবা কোন ক্লাসে আমি ভিডিও তোমার পিছনে দেখে নিব ভিডিও দেখে দিচ্ছি তাও মন বসে না আসলে তো পড়াশোনা করার প্রয়োজন নেই বোঝার দরকার নেই এমনি এমনি পাস হলেও ফেল হলেও তাকদিরে ছিল তো বেঁচে যাবে এখানে ইঞ্জিনিয়ার হতে আসে নাই অশিক্ষিত মূর্খ থেকে যাওয়ার জন্য আসছে ভিডিও মনে থাকবে কি যে মনে থাকবে আল্লাহ প্রোডাক্টিভিটি ফর এসেনশিয়াল কম্পোনেন্টস অফ প্রোডাক্টিভিটি একটা হচ্ছে অ্যাবিলিটি টু প্ল্যান স্ট্র্যাটেজিক্যালি স্ট্র্যাটেজিক প্ল্যানিং থাকতে হবে আমি যদি প্ল্যান বললেই হবে না যে হ্যান করেগা দেন করেগা এই করতে চাই সেই করতে চাই আমার স্বপ্ন অমুক আমার স্বপ্ন আসমানের চেয়ে বড় ওই বলা পর্যন্ত কাজের জায়গায় মানে কতটুকু করতে পারছো কতটুকু যোগ্যতা আছে স্কিলসেট কতটুকু করতে পারবা কতটুকু বাস্তবসম্মত হবে কতটুকু এই যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা দ্যাট মানে সেই অ্যাবিলিটি থাকা অ্যাবিলিটি টু প্ল্যান আনফরচুনেটলি আমরা এখন মানে বারবার এই যে বারবার লিডার কেন চেঞ্জ করতে হচ্ছে আমাকে বা দুদিন পর দেখা যাবে আবার লিডার চেঞ্জ করতে হবে আবার লিডার চেঞ্জ করতে হবে কেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং করার মতো কেউ নাই মানে ওই চিন্তা ভাবনা করার মতো কারো অ্যাবিলিটি গ্রো হইতেছে না খেলতে যাবে সেই প্ল্যানও নাই জিততে যাবে সেই প্ল্যানও নাই চ্যাম্পিয়ন কেমনে হবে সেটাও জানা নাই শুধু মনে করে যে আমরা ভালো খেলবো একদম জাম্প দিয়ে খেলবো তাহলে মনে হয় জিতে যাবে ইন্নালিল্লাহ জাম্প দিয়ে খেলে আবার কেউ কখনো জিততে পারে সেই দিন আছে নাকি এইটুক বডি নিয়ে আর করতে জানবে these have to remain focused তোমাদের ক্লাসের দিকে তাকালে একটা ভিডিওতে ফোকাস করতে পারে না আর ওরা অডিওতে কি
কেন এত কষ্ট? জীবনে এত কষ্ট কেন? মেকিং দ্য রাইট চয়েস, এটা আবার কোন চয়েস? কিসের চয়েসের কথা বলা হচ্ছে? ডিসিশন মেক রাইট ডিসিশনটা চয়েস কোনটা খাবো, তাহলে কি কোনটা খাবো সেটা? কোনটা কিসের কথা বলা হচ্ছে? প্রোডাকশন? আর বলো না কেন? কম্পোনেন্ট ইভেন বাবা মারা যখন বাচ্চার জন্য স্কুল খোঁজে, কোন স্কুল খোঁজে, কি পার্সপেক্টিভে খোঁজে? যে মনে করো একটা ইসলামিক স্কুলে দিতেছে, মাদ্রাসায় দিতেছে, ইয়াতে দিতেছে, এখন তো বড় লোকের ছেলেমেয়েরাও মাদ্রাসায় পড়ে। সো মানে যে জেনারেল মিডিয়ামে দিতেছে, যে ইংলিশ মিডিয়ামে দিতেছে, কোন স্কুলে দিতেছে, অনেক দূরে গিয়ে আরেকটা স্কুলে পাঠাইতেছে, বাসা থেকে অনেক দূরে। যে স্কুলে ভর্তি করাইতেছে, ব্যাকগ্রাউন্ডের প্রিন্সিপালটা কি কাজ করতেছে? মানে কেন সে ওইখানে দিতেছে? বাসা থেকে অনেক দূরে ছোট বাচ্চাকে কেন পাঠাইতেছে? সেটা ভালো পড়াশোনা মানে কি পার্সপেক্টিভটা কি? সেখানে ভর্তি হইলে বা সে বাচ্চাটা ভালো পরিবেশ পাচ্ছে। তার মানে এই বাচ্চাটাকে নিয়ে বাবা মার এক্সপেকটেশনের যে জায়গাটা, যে সে বাচ্চাটাকে যেই জায়গায় যেই ফরম্যাটে যতটুকু স্কিল সেট, যেই স্কিল সেটে দেখতে চাচ্ছে, সেই স্কিল সেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ইনস্টিটিউশন কোনটা, ওইটা ডেলিভারি দেওয়ার সর্বোচ্চ সক্ষমতা রাখে কোন ইনস্টিটিউশন। এন্ড কনসিস্টেন্সি, একদিন আসে একদিন আসে না, একটা ক্লাস করে তিনটা ক্লাস করে না, একটা ক্লাস মনোযোগ দিয়ে শুধু তিনটা ক্লাসের খবর থাকে না, এটা নাম কনসিস্টেন্সি। তাই না? প্রোডাক্টিভিটি ড্রাইভার কি? মানে কে কি তোমাকে প্রোডাক্টিভিটি ড্রাইভ করতে হেল্প করবে? আগেরটা বলো আর বলো। তারপরে 1 নাম্বার 3 নাম্বার পয়েন্টের মধ্যে পার্থক্য করে। তুমি বলো। আগে তুমি মেইনটা কি খুঁজে পেলে সেটা দেখো। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, আর আরেকটা হচ্ছে মেকিং দ্য রাইট চয়েস। প্ল্যানিং করলে চয়েস হবে। একদম যখন প্ল্যানিংটা করবো তখন তুমি চয়েস দেখবে হবে কি না। এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি স্টেজ, প্ল্যানিং স্টেজ, আর এটা হচ্ছে এক্সিকিউশন স্টেজ, অপারেশনাল স্টেজ। মানে আগে হচ্ছে মানে প্ল্যানিং কখন করে? সবার শেষে। আর চয়েস, রাইট সিলেকশন, প্রোডাক্ট চয়েস, ইয়ার চয়েস সবকিছু কখন করতে হয়? এক্সিকিউশন স্টেজে, অপারেশনাল স্টেজে। না, ওর প্রশ্ন করার কারণ আছে। তো বিয়ে আগে করছে, প্ল্যানিং পরে করছে। বিয়ে তো আগে করে ফেলছে, প্ল্যানিং ছাড়া। এখন গিয়ে ও চয়েস, প্ল্যানিং, ডিজায়ার কি হবে না হবে সেটা তো এখন আলাদা। এখন বলতেই পারে যে স্যার ফ্যামিলি না হলে ফ্যামিলি প্ল্যানিং কেমনে করবে? ফ্যামিলি হওয়ার পরে একটা প্ল্যানিং করবে। ঠিকই আছে, একদম ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট। ড্রাইভারস অফ প্রোডাক্টিভিটি, এটার পাঁচটা ড্রাইভারের কথা বলা আছে। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট প্রোডাক্টিভিটি ড্রাইভার কিভাবে হাউ ইনভেস্টমেন্ট ইজ দি ড্রাইভার ফর প্রোডাক্টিভিটি। ইনভেস্টমেন্টটা না থাকলে তো আমার প্রোডাক্টটা লাস্ট ফিনিশিং পর্যন্ত তো নিয়ে যেতে পারবে। রাইট, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তুমি তো দেখে মার্কা মারা ছেলে না? নগদ পুরস্কার। ক্লাসরুম ইয়ার দিয়ে শুরু করে বিল্ডিং টিল্ডিং সব রেডি, শুধু ফ্যানও নাই, এসিও নাই, কারণ আর টাকা নেই। ওকে ওকে, কারণ ওইটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। লাইট নাই, বাকি সব ওকে, অনেক দরজা জানালা আছে, ফ্যান আছে, ওকে নট ওকে। সো ইনভেস্টমেন্ট ছাড়া তুমি ওই যে ওজিরা বলতে ফিনিশিং স্টেজ পর্যন্ত তুমি যাইতে পারছো না, বা পূর্ণতা সাধনের জন্য পৌঁছাতে
দিলা তুমি, কিন্তু অর্ডার করার জন্য তোমার এখন 10টা মেশিন নিয়ে যাবে, ক্যাপাসিটি ডেভেলপ করতে পারবে না, তাহলে লাভ কি? এখন তুমি স্টুডেন্ট ভর্তি করা ফেললে 100 জন, কিন্তু 100টা চেয়ারই নিতে পারতেছে না, মোর পসিবল। দেন ইনোভেশন তো একটা কি ড্রাইভার, মানে তুমি 50 বছর আগে যে প্রোডাক্ট চলছে বা তুমি বাপ-দাদার আমলের থেকে যে জিনিস বানানো শিখে আসছো, তুমি যদি সেটার মধ্যেই থাকো, তুমি যদি আর কোনো নতুন ইনোভেশনে না যাও, চেঞ্জে না যাও, ডিজাইনের ডেভেলপমেন্টে না যাও, প্যাটার্ন যদি চেঞ্জ না হয়, প্রোডাকশন এফিশিয়েন্সি, ইফেক্টিভনেস এগুলো যদি নিত্য নতুন ফর্মুলার মাধ্যমে চেঞ্জ না করা, বিশাল বিপদ। স্কিল সেট তো 100%। এন্টারপ্রাইজ কম্পিটিশন, এন্টারপ্রাইজের কি ব্যাপার, অর্গানাইজেশনাল যে ফ্যাক্টর, অর্গানাইজেশনাল যে এফিশিয়েন্সি, মানে দিন শেষে কেন মানুষ এই কোম্পানিতে চাকরি করতে যায়, এই কোম্পানিতে চাকরি করতে যায় না, কেন এই ইউনিভার্সিটিতে থাকতে যায়, ইউনিভার্সিটিতে থাকতে যায় না, কেন অনেক হাই স্যালারি হইতে হওয়ার পরে ওই ইউনিভার্সিটি থেকে প্রত্যেক সেমিস্টারে সব ফ্যাকাল্টিরা বের হয়ে চলে যায়, আর অনেক লো স্যালারি হওয়ার সত্ত্বেও ওইখানে বছরের পর বছর টিকে যায়। অর্গানাইজেশনাল ফ্যাক্টর তো আছেই, অর্গানাইজেশনাল যে ম্যানেজমেন্ট, তাদের যে এন্টারপ্রাইজ সলিউশন, তাদের যে ক্যাটাগরি, তাদের যে ফিচার, এগুলো তো আছেই। কম্পিটিশন কিভাবে ড্রাইভার হলো? আমি যদি বাকিদের থেকে বেটার কিছু রায় দিতে পারবো, কম্পিটিশনটা তো গড়ে উঠছে। এইটা তো একটা ফ্যাক্টর। আরেক সাইড মানে কম্পিটিশন হলো ড্রাইভার হয় কি, হাউ কম্পিটিশন উইল ড্রাইভ ইউ। এখন মার্কেটে এইটার মনে করেন ভ্যালু এরকম আছে, তাহলে এর থেকে ভ্যালু যদি না বাড়াইতে পারে, তাহলে কম্পিটিশন দিলে আর সব এক সাইড দিয়ে বাবা চিন্তা করতেছো, হোয়াট ইজ দ্য রিভার্স সাইড, হাউ কম্পিটিশন উইল ড্রাইভ প্রোডাক্টিভিটি পারফরম্যান্স। এই তোমার দুইটা অ্যাওয়ার্ড দিছি কি কাজে? স্যার আমার এই রুমে এসিতে মধ্যে সব ব্লক হয়ে আছে, দিচ্ছি স্যার আমি কাঁপতেছি। তুমি এখানে বসে স্যার পিছনে সিট বানাইছে। পিছনে সিটে তুমি এদিকে বসতে হবে, ওদিকে বসতে হবে, তুমি পিছনে স্যার তো পিছনে তো আমি বল দেখতে পাবো স্যার। এই বসে অবস্থা না। তোমার কি জিজ্ঞেস করছে, তোমার এই দুইটা অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়েছে? দুইটা কেন, মানে কতগুলো অ্যাওয়ার্ড দিছে, আলাদা আলাদা রেজাল্টের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, অ্যাটেন্ডেন্সের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? এই তোমার অ্যাওয়ার্ড কেন দিছি? যোগ্যতাই দেওয়া হয়েছে। তো তোমার যোগ্যতা তুমি নিয়ে বসে আছো, তো আমি অ্যাওয়ার্ড দিলাম কেন? অ্যাওয়ার্ড দেওয়ার পিছনে উদ্দেশ্য কি? কম্পিটিশন। কার মধ্যে কম্পিটিশন ড্রাইভ করা? হ্যাঁ, এটাই তো আসল কথা। হ্যাঁ, নাহলে তো আমি আমার রুমে লুকাই লুকাই ওরে এই যে তোর দুটো চকলেট আছে, তুই ভালো থাকিস, এরকম যেভাবে করে যাচ্ছে সেভাবে করে যাই, তাহলে তো আমি এটাই করতাম। এত বড় আয়োজন করে, এত ছবি তুলে, এত চমৎকার আয়োজনের কারণ কি? টু ড্রাইভ প্রোডাক্টিভিটি। সো এই প্রত্যেকটা নিয়ে তো বললাম, ইনভেস্টমেন্ট, ইনোভেশন, প্রত্যেকটা পড়বা, প্রত্যেকটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। তাহলে এই ভিডিওটা তো আমরা একটু আগে দেখলাম, ফ্যাক্টরস অ্যাফেক্টিং প্রোডাক্টিভিটি, এবং সেখানে ইন্টারনাল ফ্যাক্টর কি, প্রোডাক্টিভিটি ইন্টারনাল ফ্যাক্টর, কোম্পানির অর্গানাইজেশনাল ফ্যাক্টরির ইন্টারনাল ফ্যাক্টর, ফ্যাক্টরির প্রোডাক্ট কোয়ালিটি, ফ্যাক্টরির প্ল্যান্ট সেটআপ কি আছে কি নাই, কতটুকু কি, কোন ব্র্যান্ডের মেশিন, কোন ধরনের, কোন সেগমেন্টের ইকুইপমেন্ট কেমন, টেকনোলজি কেমন ইউজ করতেছে, হাই এন্ড টেকনোলজি ইউজ করতেছে নাকি মাদার আমলের জিনিসপত্র ইউজ করতেছে, ম্যাটেরিয়াল কোয়ালিটি, এনার্জি এফিশিয়েন্সি, হিউম্যান রিসোর্স, স্কিল সেট আছে কেমন কেমন আছে, লো কোয়ালিটি, হাই কোয়ালিটি, ওয়ার্কিং মেথডস এন্ড টেকনিক্স, ম্যানেজমেন্ট স্টাইল, ম্যানেজমেন্টের ফাংশনিং স্টাইল কেমন, এই প্রত্যেকটাই তো হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। এটার সাথে তো পৃথিবীর বাইরের কোনো সম্পর্ক নেই, দিস আর ভেরি ইন্টারনাল। তুমি কি ধরনের স্কিল ম্যানপাওয়ার নিতেছো, তোমার ম্যানেজারের স্কিল সেট কেমন, ম্যানেজার কি ঘরের আত্মীয়স্বজন এই কারণে ম্যানেজার, নাকি সে আসলে এই সেক্টরের অনেক অভিজ্ঞ একজন এই কারণে ম্যানেজার, অপারেটর যখন নিতেছো সে কি তো ওই মানে সুপারভাইজারের দেশি লোক এই কারণে অপারেটর হিসেবে চাকরি পেয়েছে, নাকি এই মেশিন চালাইতে পারে এই কারণে চাকরি পেয়েছে, তোমার ইম্পর্টেন্ট র মেটেরিয়াল যেটা আসতেছে সেটা কি ওই কমিশন যে বেশি দিচ্ছে তারটা নিয়ে আসছো, নাকি যেটা কোয়ালিটি সবচেয়ে ভালো ছিল সেটা নিয়ে আসছো,
প্রত্যেকটা জিনিসের সাথে এটা এই ইন্টারনাল ফ্যাক্টর জড়িত এবং কোয়ালিটি ভালো হলে প্রোডাক্টিভিটি ভালো হবে আর যদি কমিশন ভালো হয় কোয়ালিটি খারাপ হয় প্রোডাক্টিভিটি ফল করবে সিম্পল তার মানে তুমি বড় লোক আর কোম্পানি ফুটি হবে তার সিম্পল জিনিস কোম্পানিকে ফুটো মানে তুমি বড় লোক হয়ে বেরিয়ে যাবে ও ওয়ান টাইমই তো হতে চায় সবাই সবগুলোই তো ওয়ান টাইমের ভিতরে তোরা ওয়ান টাইম ওয়ান টাইম আর শেষ করে দিচ্ছি বলেন একটা মিনিট শেষ করে দিচ্ছি তাহলে এক্সটার্নাল ফ্যাক্টরস কি আছে এক্সটার্নাল ফ্যাক্টরস হচ্ছে সোশ্যাল ফ্যাক্টর ন্যাচারাল আর এনভায়রনমেন্টাল কালচার গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সোশ্যাল ফ্যাক্টর তো বুঝে আশেপাশে গ্যাঞ্জাম আশেপাশে ফ্যাক্টরিতে আন্দোলন করতেছে আমার ফ্যাক্টরি হবে আশেপাশে ফ্যাক্টরি শ্রমিকরা এসে আমার ফ্যাক্টরিতে ডিল করতেছে ইয়া করতেছে গ্যাঞ্জাম শুরু করে দিচ্ছে ন্যাচারাল আর এনভায়রনমেন্টাল মানে ন্যাচারাল যে ফ্যাক্টরগুলো থাকে সেগুলো তো আছে কালচারাল ফ্যাক্টর নির্বাচনের সময় কি বুঝছে আমার ফ্যাক্টরির ইয়া সমস্যা হবে গভর্নমেন্টের রুলস রেগুলেশন গভর্নমেন্ট সিকিউরিটি দিতে পারতেছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ফ্যাক্টরি বিজনেস হবে ইনফ্রাস্ট্রাকচার আমি এখন টাকা নাই নতুন ইনফ্রাস্ট্রাকচার করতে পারতেছি না নতুন বিল্ডিং নিতে পারতেছি না নতুন প্লান্ট সেটআপ করতে পারতেছি না নতুন মেশিন নিতে পারতেছি না তাহলে আগেরটাতে স্যাটিসফাই থাকতে হবে এটা ভিডিও তো আমরা দেখলাম তো দ্যাটস অল অ্যাবাউট প্রোডাক্টিভিটি আরেকটা ছোট জিনিস বলে দিই লাস্ট ইয়াতেও কিন্তু এফিশিয়েন্সি আর প্রোডাক্টিভিটির মধ্যে পার্থক্য কি এফিশিয়েন্সি সেই ছোটবেলা থেকে তোমরা এফিশিয়েন্সির ফর্মুলা শিখে আসছো এফিশিয়েন্সিটা জিনিসটা কি যে কতটুকু সময়ের মধ্যে কতটুকু কাজ ডেলিভারি দিতে পারো আমি দিলাম কতটুকু টার্গেট দিলাম কতটুকু আউটপুট দিলাম কতটুকু এইটাকেই যখন আমি প্রোডাকশনের আন্ডারে নিয়ে যাব তখনই সেটা প্রোডাক্টিভিটি মানে প্রোডাকশনের এফিশিয়েন্সি হচ্ছে প্রোডাক্টিভিটি প্রোডাকশনের যে এফিশিয়েন্সি সেটাই প্রোডাক্টিভিটি যে আমি কতটুকু ইনপুটের জায়গায় কতটুকু আউটপুট দিলাম এটা হচ্ছে প্রোডাক্টিভিটি আর যখন কতটুকু টার্গেট দিয়েছিলাম দিতে পারলে কতটুকু সময়ের মধ্যে কতটুকু ডেলিভারি দিতে পারবো এটা হচ্ছে নরমাল সবকিছুর জন্য এফিশিয়েন্সি দ্যাটস ইট কারো কোনো কোশ্চেন হ্যাঁ